প্রেত কথা। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। ওয়েলকাম ব্যাক, সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত কথার 225 নম্বর এপিসোডে। আজকে রয়েছে একটি ঘটনা, কিন্তু একটি বড় ঘটনা। অনেকদিন বাদে আজকে বড় ঘটনা শোনাতে চলেছি। বারবার বলি প্রেত কথা একটি পরিবার, এবং আজকে যিনি ঘটনা পাঠিয়েছেন তিনি 70 বছর বয়সী একজন প্রৌঢ়। তিনি ঘটনা পাঠিয়েছেন তার জীবনে তিনি এখন বড়ই একা, এবং তার সঙ্গী একটিমাত্র রেডিও, একটিমাত্র ফোন। এবং তিনি একজনের সাহায্য নিয়ে আমাকে ঘটনা লিখে পাঠিয়েছেন, এবং তিনি বারবার আমার সঙ্গে কন্ট্যাক্ট করবার চেষ্টা করেছেন, কিন্তু হয়ে ওঠেনি। কারণ শত ব্যস্ততার মধ্যে থাকি, বহু মানুষের সঙ্গেই কন্ট্যাক্ট করার ইচ্ছে থাকলেও করা হয়ে ওঠে না। তার কারণ এত মানুষ বিভিন্ন দিক থেকে কন্ট্যাক্ট করতে চান, আমার পক্ষেও সম্ভব হয়ে ওঠে না। কিন্তু যারা বাড়িতে চলে আসেন তাদের সঙ্গে আমি দেখা করি, গল্প করি, যতজনের সঙ্গে সম্ভব কথা বলি। কিন্তু যাই হোক, আজকে যিনি ঘটনা পাঠিয়েছেন এটি আমাদের প্রেত কথা পরিবারের কাছে একটি প্রাপ্তি, যে তিনি তার এই একাকিত্বের জীবনে আমাদের প্রেত কথাকে তার নিত্যদিনের সঙ্গী করে তুলেছেন, এবং আমরা তার এই একাকিত্বের জীবনে আমরা তার জীবনের একটি পার্ট হতে পেরেছি। এটি আমার মনে হয় সব থেকে বড় বিষয়। ঘটনায় যাব তার আগে একটি বিষয় মনে করিয়ে দিই। আমাকে ঘটনা পাঠাতে হলে কী করতে হবে না, pretkotha@gmail.com অথবা প্রেত কথার ফেসবুক পেজ ইনবক্সে লিখে পাঠিয়ে দিতে হবে ঘটনা। সমস্ত লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন সেকশনে, সেখান থেকে আমাকে খুঁজে পাওয়া কিন্তু খুবই সহজ কাজ। তোমার জীবনে ঘটা কোনো সেরা ঘটনা অথবা তোমার শোনা কোনো সেরা ঘটনা, যা অবশ্যই কোনো ইউটিউব চ্যানেল অথবা রেডিও চ্যানেলে শোনানো হয়নি, সম্পূর্ণ এক্সক্লুসিভ প্রেত কথার জন্য এমন কোনো ঘটনা পাঠিয়ে দাও আমাকে। এবং তোমার ঘটনা যদি সিলেক্ট হয় তাহলে অবশ্যই আমাদের প্রেত কথায় কিন্তু সেই ঘটনা ব্রডকাস্ট করা হবে। এবং আরেকটি বিষয়, যারা প্রেত কথায় সবথেকে সুন্দর ঘটনাগুলি পাঠাবেন এবং যারা ইউনিক ঘটনা পাঠাবেন, এবং সবথেকে ইম্পর্ট্যান্ট সেটি হলো যিনি বারবার প্রেত কথায় ঘটনা পাঠাবেন, যিনি প্রেত কথার জন্য ঘটনা কালেক্ট করবেন, তার জন্য থাকবে প্রেত কথার তরফ থেকে একটি স্পেশাল গিফট হ্যাম্পার। যেমন আমরা রিসেন্টলি তনিমাকে একটি প্রেত কথার টি-শার্ট দিয়েছি। তবে এখানেই শেষ নয়, আমরা কিন্তু একটি কমিউনিটি বিল্ড করব, এবং সেটি খুব ধীরে ধীরে হলেও হবে সেটি একদিন, এবং যার প্রসেস কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। সো যাই হোক, আর বেশি কথা বাড়াচ্ছি না, একেবারে চলে যাচ্ছে ঘটনা। আশা করছি সকলে লাইক করে দিয়েছো এবং কমেন্ট করে ফেলেছো আজকের এপিসোডে। শুরু করা যাক আজকের 225 নম্বর এপিসোড। আমি গৌরব আছি তোমাদের সঙ্গে। সাউন্ডে রয়েছে সৌম্যদীপ, গ্রাফিক্সে অনিকেত। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। নমস্কার গৌরব, আমার নাম শুভঙ্কর দে। আমি পূর্ব বর্ধমানের কাটোয়া নিবাসী। আমার বয়স প্রায় 70 বছর। আমি পেশায় একজন সাধারণ বেতনভুক্ত কর্মচারী ছিলাম। আজ রিটায়ার্ড প্রায় 10 থেকে 11 বছর। মাসে সামান্য কিছু টাকার পেনশনের উপরেই চলি। আমার 2 সন্তানেরা এখন স্ত্রী সন্তান নিয়ে সুদূর দিল্লিতে সুখে আছে, এবং আমি একা একা বেশ আছি। আমার স্ত্রী গত হয়েছেন আজ বহু বছর। আমার একাকিত্ব জীবনে রয়েছে একটি রেডিও, আর আমার নিত্যদিনের সাথী একটি মোবাইল ফোন। এই যেটুকু করেছি, বাড়ি বলো, আসবাবপত্র বলো, শখের আরও জিনিস আছে যা আমি নিজের চাকরির টাকায় করেছি, কোনো সন্তান বা আত্মীয় স্বজনদের থেকে নিয়ে নয়। আমি প্রায় দীর্ঘ 2 বছর ধরে তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা চালিয়ে গেছি। একবার তোমাকে ফোন করেছিলাম, ফোনের ওপারে অন্য একজন বলেছিল গৌরবকে এইভাবে যোগাযোগ করা সম্ভব নয়, আপনার যোগাযোগের মাধ্যম হচ্ছে ইমেল, ফেসবুক ইত্যাদি। আমি রেডিওতে অনেক এইরকম ভৌতিক ঘটনা, কাহিনী, কিছু রোমহর্ষক ঘটনা, এগুলি প্রায় রোজই শুনি একরকম, কিন্তু কখনো নিজের সুযোগ হয়নি যে আমার জীবনেও যে ঘটনাটি ঘটে গেছে এমন একটি বিচিত্র ঘটনা যেটি আমি তুলে ধরব। কিন্তু তোমার বিষয়ে যখন জানতে পারলাম তুমি কোনো লেখকের নয়, মানুষের জীবনে ঘটে যাওয়া কিছু সত্যতাকে উপস্থাপন করে তুলে ধরো, তখন মনে মনে ভেবেই নিয়েছি যে তোমাকে এই ঘটনার কথা লিখব। তাই বারবার তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা চালিয়ে গেছি, কিন্তু পেরে উঠিনি। আজ এতদিনে একজনের সাহায্য নিয়ে তোমায় লিখছি। তুমি যদি এই বিষয়টা একটু পাঠ করে মানুষের মধ্যে উপস্থাপন করো বাবা, আমি মন থেকে শান্তি পাবো। মূল ঘটনায় আসি। ঘটনা শুরু করবার আগে একবার বলে দিই, আমি ওনার নাম্বার এই ইমেলের রিপ্লাইয়ে চেয়ে পাঠিয়েছি। আমি নিজে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করব এবং কথা বলবো। আমি খুব আগ্রহী আপনার সঙ্গে কথা বলবার জন্য, এবং আপনার থেকে নানান ধরনের এক্সপেরিয়েন্স, সেটা শুধুমাত্র যে ভৌতিক হতে হবে তা নয়, জীবনের এক্সপেরিয়েন্স শোনার জন্য। কারণ আমি বিশ্বাস করি এটা মনে প্রাণে, মানুষের যখন বয়স বাড়ে মানুষ অনেক বেশি মূল্যবান হয়ে ওঠেন, তার কারণ তখন তার কাছে অনেক এক্সপেরিয়েন্স থাকে আমাদের মতো ছোটদেরকে দেওয়ার জন্য।
তাই সেই এক্সপিরিয়েন্স অবশ্যই আমি আপনার কাছ থেকে চাই, এবং আপনার যে ঘটনা সে ঘটনা আমি আজকে পাঠ করছি। আমি কাটোয়ার নিবাসী শুভঙ্কর দে। আমার বাবা ছিলেন একজন ডাক্তার। আমাদের অনেক বড় পরিবার। আমাদের বাড়িতে প্রায় মোট 4টি পরিবার বাস করত। আমি তাও আনুমানিক 64 সালের কথা বলছি। তা আমি তখন সেই বছর হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেব। সেই সময় সংসারে হঠাৎ করে প্রচণ্ড অভাব দেখা দেয়। আমাদের অত বড় পরিবার, কিন্তু আমরা যৌথ ছিলাম না, সবাই পৃথক থাকতাম, যে যার মতো সংসার করত, কিন্তু ফ্যামিলিতে সবাই নিজের লোক। রোজ রোজ মা সকালে তার ঘরে হাত পাততে যেত, আর চিনি, কাল ডাল, পরশু তেল, নুন, এতটাই অভাবে দিন কাটছিল যে এই রকম সমস্যায় পড়তে হয়। আমি আগেই বলেছি, আমার পিতা ছিলেন একজন পেশায় ডাক্তার। তার মানে তিনি কোনো বড় হাসপাতালের চিকিৎসক ছিলেন তা কিন্তু নয়। উনি সামান্য চেম্বার করতেন। আমাদের বসত বাড়ি থেকে একটু দূরে আমাদের একটা দোকান মতো ঘর ছিল। সেখানে খুব বেশি আয় যে করতেন তা নয়, সামান্য কটা টাকার বিনিময়ে অল্প সময়ের মধ্যে কিছু পেশেন্ট দেখতেন। কারণ রাতের বেলা তিনি খুব বেশি সময় দিতে পারতেন না, বয়স বাড়ার সাথে সাথে। সংসারে আমি ছাড়াও আমার 2 বোন ছিল। তারা বড় হচ্ছে। সংসারের পরিস্থিতি স্বাভাবিক রাখতেই হয়তো এইবার উদ্যোগ আমাকেই নিতে হবে, এই ধারণা আমার ছিল। যেমন ভাবা তেমন কাজ। মা প্রত্যেকের বাড়ি গিয়ে হাত পাতছে আমাদের খাবারের জন্য, এটা মোটেও ভালো দেখায় না। এই চক্ষু লজ্জার জন্য কাজের সন্ধান করতে থাকি। এইভাবে কাজের খোঁজ করতে করতে এক ভদ্রলোকের সাথে যোগাযোগ হয়। ভদ্রলোকের নাম পিনাকি। ইনি পেশায় কি ছিলেন আমি জানতাম না। জিজ্ঞাসা করলে বলতো আগে দোকানে ঘুরে কি যেন একটা ব্যবসা নাকি করতেন। এখন নিজের দোকান আছে, দোকানে কর্মচারী আছে, তারাই নাকি দোকানের দেখাশোনা করে। আমার যার মাধ্যমে তার সাথে পরিচয় হয়, সেও ওই একই কথা বলেছে পিনাকির সম্পর্কে। সে যাই হোক, আমার অত অতিরিক্ত কৌতূহল কিন্তু ছিল না এই পিনাকির বিষয়। সেই সময় এইসব কত কিছু না ভেবেই ওনার পথ অনুসরণ করাটাই স্বাভাবিকভাবে প্রয়োজন হয়ে পড়ে, কারণ আমার কাছে দ্বিতীয় বিকল্প ছিল না। কিন্তু এক মুহূর্তের জন্য এই কথা ভাবতে পারিনি, যেই মানুষটা সম্পর্কে বিস্তারিত তথ্যই নেই, আমি নিজে ভালো করে পরিচিতই হয়ে উঠতে পারলাম না, সে আমার উপকার কি করবে, তাও আবার আমার এরকম দুঃখের সময়। আসলে সেই সময় আমার দিন রাত সব এক হয়ে গিয়েছিল। কি করব আর কি করব না কিছুই বুঝে উঠতে পারছিলাম না। বয়সও কম ছিল, সংসারের নিত্য কলহ আরও অসহ্য লাগতে শুরু করলো। আমি অসহায় হয়ে পড়েছিলাম। বাবার টাকায় সংসার যে আর চলছিল না। সে পিনাকিকে আমি বলেছিলাম আমাদের এরকম অসহায় অবস্থার কথা, এবং বলেছিলাম যে যদি কোনো কাজ থাকে তাহলে অবশ্যই আমাকে জানিও। তো বেশ সপ্তাহ খানেক হয়ে গেছিল, পিনাকির সঙ্গে আমার আর দেখা হয়নি। তো সপ্তাহখানেক বাদে এক দুপুরে হঠাৎ করে আবার সেই ভদ্রলোকের সঙ্গে আমার দেখা। আমি কোনো একটা কাজে বাড়ির বাইরে বেরিয়েছিলাম, এবং সেই সময় হঠাৎ দেখি আমার পথ আগলে একগাল হাসি মুখে পিনাকিদা আমার সামনে দাঁড়িয়ে। তার হাসি মুখটা দেখে মনে মনে বেশ ভালোই লাগলো। আমি কিছু বলতে যাব তার আগেই সে বলতে আরম্ভ করলো, আরে তোমার তো খোঁজ খবরই নেই দেখছি। তোমার জন্য কতদিন ধরে পুকুর পাড়ে বসে আছি, আজ নয় 3-4 দিন ধরে বসে থেকে চলে যাই। তোমার ব্যাপারটা কি? কাজ কাজ করে মাথা কুটলে তারপর থেকে নিখোঁজ। ভাবলাম তোমার বাড়ি খুঁজবো, তোমার সঙ্গে যোগাযোগ করব। যাক, তার আর দরকার পড়লো না। এক কাজ করো, কাল ঘাটলা পাড়ে দাঁড়িয়েও একটু বেলা করে তোমার কাজের একটা সন্ধান পাওয়া গেছে। কাল আমার সঙ্গে যেও, যেখানে দেখা করাবো সেখানে দেখা করবে। আমি চুপ করে তার সমস্ত কথা শুনলাম। সব শেষে একদম পরিষ্কার জবাব দিলাম যে ঠিক আছে, আমি কাল তৈরি হয়ে ঘাটলা পাড়ে দাঁড়িয়ে থাকবো বেলা করে। কিন্তু পিনাকিদা কাজটা কি জানতে পারি? উনি একটু বিরক্ত সুরেই বলে উঠল, বলছি তো গেলেই বুঝবে, এখন এসো। এই বলে সে তার রাস্তায়, আমি আমার রাস্তায়। বাড়ি ভিড়ে সবাইকে বিষয়টা জানালাম। বাবা বলল, তো তোমার লেখাপড়ার কি হবে? আমি বললাম, গিয়ে দেখি না কি হয়, যদি সেরকম হয় তাহলে না বলে দেবো। বাড়িতে আমার এই বিষয় নিয়ে কারো খুব একটা কোনো প্রতিক্রিয়া ছিল না। সে যাই হোক, যথারীতি ওই ভদ্রলোকের সাথে আমার আগের দিন যেমন কথা হয়েছিল সেই অনুযায়ী আমি ঘাটলা পাড়ে দাঁড়িয়েছিলাম।
সেও সময় মতো এসে পৌঁছয়। রওনা হলাম বাসে। 20 মিনিট সময় লাগলো। জায়গাটা আমার খুব অচেনা তা নয়, তবে খুব যে চিনি তেমনও নয়। পিনাকিদা বললেন, খাওয়া দাওয়া করেছো ভাইয়া? আমি হ্যাঁ করে একটা উত্তর দিলাম। এইবার পায়ে হাঁটা শুরু করলাম। পথে বাঁশবাগানের পথ, কোথাও কাদা কোথাও পরিষ্কার, এমন সব রাস্তা দিয়ে হেঁটে পথ পাড়ি দিচ্ছিলাম ভয়ে। বেলা গড়িয়ে দুপুর হয়ে গেল। দুপুর বলা ভুল, প্রায় বিকেল। পৌঁছলাম গন্তব্যে। রাস্তায় আমি পিনাকিদাকে অনেকবার জিজ্ঞাসা করেছি কাজের বিষয়। পিনাকিদা কিছু বলেনি। যেখানে পৌঁছলাম সেখানে গিয়ে দেখি একটা নির্জন জায়গায় বহু পুরনো বাগান বাড়ির মতো, শুধুমাত্র দেওয়ালগুলি চটে গেছে, বাকি সবকিছু ঠিকঠাক। চারপাশে বেড়া দেওয়া, সম্ভবত গরু ছাগলের জন্যই হবে হয়তো। কিন্তু এই নির্জন জায়গায় এই কার বাড়ি? পিনাকিদাকে বেশি কথা জিজ্ঞাসা করতে সাহস হলো না, কারণ ভালো মন্দ সবটাই আমার কাছে। ইচ্ছে হলে করব, না হলে ফিরে যাব। বাড়ির দুয়ার গোড়ায় পৌঁছে এইবার আর ছাড়াছাড়ি নেই। আমি পিনাকিদাকে পরিষ্কার বললাম, ব্যাপারটা কি বলুন তো? অনেকক্ষণ ধরে আমি আপনার কাছে জানতে চাইছি, কিন্তু আপনি উত্তর দিচ্ছেন না কেন? পিনাকিদা আমার কথার কোনো উত্তর না দিয়ে দুয়ারে দাঁড়িয়ে দরজায় করাঘাত করলেন। মুহূর্তেই 2 যুবতী মহিলা বার হলেন। একজন সাদা বস্ত্র গায়ে, দেখেই বুঝলাম মহিলা সদ্য বিধবা। অপরজনের বয়স আরও কম হবে, ভালো করে বিশেষ দেখতে পারিনি। সে করজোড়ে নমস্কার জানিয়ে নম্র সুরেই বললেন, কি হয়েছে? পিনাকিদা বললেন, বৌদি, আমি সুকুমারদার ভাই পিনাকি। আমাকে সুকুমারদা সব বলেছেন। আমি দাদার কাছে শুনেছি, তাই লোক এনেছি আপনার জন্য। 2 মহিলা পিনাকিদার কথা শুনে একে অন্যের মুখ চাওয়াচাই করছিলেন। কিছু সময় পরে সাদা বস্ত্র পরা মহিলা পাশে দাঁড়িয়ে থাকা মেয়েকে বললেন, তুমি একটু ভিতরে যাও। তারপর পিনাকিদাকে বললেন, কই তোমার লোক? পিনাকিদা ডাক দিল আমাকে। আমি সামনে আসতেই উনি আমার দিকে চেয়ে হাসলেন। আমিও আমার মতো হাত জোর করে হাসি মুখে নিজের পরিচয় দিলাম। যুবতী মহিলা সরাসরি কাজের কথায় আসলেন। তিনি পরিষ্কার জানালেন, প্রত্যেক দিন সকাল সকাল এখানে আসতে হবে, ভিটে জল দিয়ে ধুয়ে আঙিনা সাফ করতে হবে, ফুলের টবে প্রত্যেক দিন জল দিতে হবে সকাল বিকাল। গাছ রোপণ করার কোনো দায়িত্ব নেই। পাশের গ্রাম থেকে বাজার ও মুদির সমস্ত জিনিসপত্র কিনে আনতে হবে। 2 বেলা ওই গ্রাম থেকে গিয়ে পুকুর থেকে জল স্নানের জল, কাপড় চোপড় কাঁচা ইত্যাদি ইত্যাদি জল টল তুলে দিতে হবে। বিকেল পর্যন্ত রোজ বিভিন্ন ধরনের কাজ থাকতে পারে, তো বিকেল পর্যন্ত এখানেই থাকতে হবে। বিকেলের পর ছুটি। আমি যা বুঝলাম বিষয়টা হলো, কাজটা যা করতে হবে ওই বাড়ির বাইরে, বাড়ির ভিতরে বা ঘরের মধ্যে ঢুকে কোনো কাজ নেই। আর সকাল থেকে বিকেল পর্যন্তই কিন্তু থাকতে হবে। সে সমস্যা নেই, ঘণ্টাখানেকের রাস্তা, আলো থাকতেই বাড়ি পৌঁছে যাব। আমি কথাগুলো চিন্তা করছি, এমন সময় পিনাকিদা ডেকে উঠল, কিরে কি হলো? তোর কাজ কি চলবে তো? আমি মাথা নিচু করে বললাম, হ্যাঁ, কাজ নিয়ে আমার অপছন্দের কিছু নেই, সবই করতে পারবো, কিন্তু সকাল দুপুরের খাবারটা আর মাসের মাইনেটা যদি একটু বলতেন। মহিলা উত্তর দিলেন, আমি খাবার দিতে পারবো না, কিন্তু দুপুরে খাবার জন্য কিছু পয়সা রোজ দেবে। আর মাইনে তুমি সুকুমারের কাছে প্রত্যেক মাসের প্রথম দিনেই পেয়ে যাবে। ও এখানে আসে মাসের প্রথম দিন। আমি বললাম যে আমি রাজি। মহিলা আর পিনাকিদা হেসে বলল, বেশ, তাহলে কাল সকালে চলে আসো। সেদিন সেখান থেকে চলে যাই। বাড়িতে কাউকে খুব বেশি কিছু বললাম না, শুধু আসার সময় পিনাকিদাকে বললাম, এই পিনাকিদা, এই সুকুমার দাটিকে, আর ইনি কে হন? পিনাকিদা বললেন, সুকুমার দা পিনাকিদার দুঃসম্পর্কের দাদা, আর ইনি সুকুমার দার কেমন যেন একটা বৌদি হন, তাই পিনাকিদাও বৌদি বলে ডাকেন। সুকুমার দা এই বৌদির বাড়ির কাজের জন্য একজনকে খুঁজছিল, তাই পিনাকিদা সুকুমার দাকে আমার কথা বলেছেন। তো যাই হোক, আস্তে আস্তে বড় কাজ পাবো এই আশায় ছোট কাজ দিয়ে শুরু করলাম। এইসব ভাবতে ভাবতে সেদিন রাতে কখন যে ঘুমিয়ে পড়েছি আর টের পাইনি। সকালে ঘুম ভাঙাতে একটু বেলা হয়ে যায়। আমার মূলত তখন একটাই লক্ষ্য, কিছু করে সংসারের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে। 2 অবিবাহিত বোন, তারা বিবাহযোগ্য হতে চলেছে,
সত্যি বলতে সংসার মানুষকে যে কত কিছু দেখায় আর কত কি যে সহ্য করতে হয় সেটা বোঝার মতো বোধ তখন ছিল না। যাই হোক, মোটামুটি এভাবেই প্রায় বাড়িতে সবাইকে এড়িয়ে 2 সপ্তাহ পর্যন্ত সেই নির্জন বাড়িতে কাজ করে গেলাম। এইবার বলি আমার 14 দিনের অভিজ্ঞতার কথা। প্রত্যেক দিন আমি তাদের বাড়িতে গিয়ে বেশ অনেকক্ষণ করাঘাত করার পর শব্দ পেতাম। আমার প্রথম কাজ ভিটের চারিদিক ভালো করে ধুয়ে সাফ করতে হবে। ভিটে জল দিয়ে ধুতেই চ্যাংটা একটা বিশ্রী গন্ধ বের হতো, যে দুর্গন্ধে আমার শরীর প্রচণ্ড অস্থির করে উঠত। দ্বিতীয় কাজ আঙিনা পরিষ্কার, যা করতে গিয়ে আমার সন্দেহ হয় রোজ আঙিনা পরিষ্কার করলেও কিছুতেই কালো কালো ছোপ ছোপ দাগ আঙিনা থেকে আমি কেন দূর করতে পারি না। দুবেলা ফুলের টাবে জল ঢালতাম, কিন্তু দুপুর গড়িয়ে বিকেল হতেই ফুলগুলো মূর্ছা যেত। অথচ এই বিরল নির্জন জায়গায় হাওয়া বাতাসের অভাব নেই। ওই 14 দিনের মধ্যে ফুলের টাবে জল ঢালার সময় টাবের নিচে মালা মতো পেতাম, যেটা হাত দিয়ে বুঝলাম একটা আটার দলাকে মালা আকারে সেফটি পিন আর ছুঁচ দিয়ে ভর্তি করে রাখা। এটা পেয়েও আমি অত বিশেষ কিছু মনে করিনি। হতে পারে টবগুলো বসানোর জন্য বিশেষ কায়দা। বাজারের জন্য বলা ছিল পাশের গ্রামের এক দোকানে। সেই দোকানে গেলে সে মুদি দোকানের জিনিসের সাথে সবজির ব্যাগ আমার হাতে ধরিয়ে দিত। আমি জিজ্ঞাসা করাতে সেই মুদির দোকানের মালিক জানান যে তাকে নাকি বলা থাকে এমনটা করার জন্য, মানে আমাকে কিছু বলতে হতো না। সবজির ব্যাগ আমি গেলেই আমার হাতে চলে আসতো। তো সেই দোকানের মালিক নাকি আগে নিজে গিয়েই পৌঁছে দিতেন, কিন্তু এখন যেহেতু আমি সেখানে কাজের লোক, তাই জন্য তাকে আর যেতে হয় না, আমি গিয়ে আনি। আমি বুঝতে পারছিলাম না কিছুতেই যে সারাটা দিনে একটা মানুষ বাইরে গাধার মতো খাটুনি খাটছে, তারা একটু বাইরে আসে না, টু শব্দটি করে না। যদিও আমি কাজের লোক, আমার সাথে কথা বলতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু অদ্ভুত ব্যাপার, সারাদিনে বাড়ির চারিপাশে কোনো শব্দ পেতাম না। সারাদিন যেন বাড়িটা মরার মতো থাকতো, নিস্তব্ধ, যেন বাড়িতে কেউ থাকে না। আমি যেন একটা ফাঁকা বাড়িকে দেখভাল করি। শুরুর দিন থেকেই ওই বাড়িতে ওই যে দুর্গন্ধ আমি পেয়েছি, সেই দুর্গন্ধে টিকতে পারতাম না। যতই পরিষ্কার করি গন্ধ বের হওয়া কমতো না, এবং ওই গন্ধ যে কোথা থেকে আসছে আমি বুঝতে পারতাম না। একদিন মাঝে উনি বাড়ি থেকে হাঁক দেন আমাকে এবং ডেকে বলেন যে তার মেয়েটি নাকি গর্ভবতী, আমাকে কটা দিন ভোর ভোর আসতে হবে। আমি 7-8 দিন কাজ করে গেলাম, তাও কিছু অনুমান করতে পারিনি কোনোদিনও। এরপর আমার দিন দিন কৌতূহল বাড়তে লাগলো। 7 দিন পর আমার দুপুরের খাবার যে কটা টাকা দিতেন সেটি কিন্তু আর দিতেন না। আমি পিনাকিদার সাথে যোগাযোগ করার চেষ্টা করি, কিন্তু যোগাযোগ করতে পারিনি। আমি 13 দিনের দিন দুপুরে কাজের পর খুব জোরে জোরে দরজায় কড়াঘাত করি। সে বিধবা স্ত্রী মহিলা দৌড় খুললেন এবং আমাকে দেখেই বিষণ্ণতার দৃষ্টি দিয়ে বললেন যে কি ব্যাপার। আমি বললাম যে দিদি, আমি আপনাকে বহুদিন ধরে বলবো করেও বলিনি। আপনি আমাকে দুপুরে বলেছিলেন না যে খাবার জন্য টাকা দেবেন, তো 7 দিন হলো আপনি কিন্তু আমাকে কোনো টাকা দিচ্ছেন না। আর আমার বাড়ি পৌঁছতে পৌঁছতে সারাদিনে খিদে মরে যায়, আমার শরীরে খুব কষ্ট হয়, আমি কিন্তু এইভাবে কাজ করতে পারবো না। তো উনি কিছু না বলেই আমার কথা শুনে আমাকে তার শাড়ির আঁচলে বেঁধে রাখা কয়েকটা টাকা বের করে আমার হাতে দেন এবং অনুরোধের সুরে বলেন যে আমাকে ভুল বুঝো না, আমি ভুলে গেছি, তুমি আর দেরি করো না, যাও দুপুরের খাওয়াটা সেরে নাও। আমি সেদিন টাকা নিয়ে দুপুরের খাওয়া খেতে যাইনি, বরং বিকেল হওয়া পর্যন্ত অপেক্ষা করছিলাম, কারণ বিকেল হতেই আমি এই কাজ ছেড়ে দেব আর আমার 14 দিনের পাওনা গন্ডা বুঝে নেব। দুপুর গড়িয়ে বিকেল হলো। আমি দরজায় গিয়ে অনেক হাঁক ডাক করলাম, কিন্তু কোনো সাড়া নেই। এইভাবে প্রায় সন্ধ্যা পর্যন্ত রয়ে গেলাম। সন্ধ্যা নামার পর তাদের ঘরের ভিতর এক টুকরো আলোর মুখ দেখলাম। আসলে সন্ধ্যা পর্যন্ত আমি কোনোদিনও সেখানে থাকিনি, তাই আমি জানি না। এবার আমি সরাসরি দরজা বরাবর এগিয়ে গিয়ে ডাকাডাকি শুরু করলাম। কোনো শব্দ নেই। দুর্গন্ধ যেন আগের থেকে আরো বেশি বেড়েছে। যত অন্ধকার নামছে দুর্গন্ধ বাড়ছে। সেদিন আমার কৌতূহলের সীমা চরমে পৌঁছে গেছে, তরুণ বয়সে যা হয়। আমি বাড়ির পিছনের দিকে একটু গেলাম,
এরপর যা ঘটল, আমি যতদিন বাঁচবো আমি ভুলবো না। ওই বাগান বাড়ির ঠিক পিছনে বেশ খানিকটা অংশ বেড়া দিয়ে ঘেরা, খানিকটা খোলা। ওই খোলা জায়গা থেকেই দুর্গন্ধে টেকা দায়। নাক মুখ চেপে বেড়া ঘেঁষে বসার মতো করে যা দেখলাম, তাতে এখন এই বয়সে যদি আমি দেখতাম তাহলে আমি হার্ট ফেল করে ফেলতাম। সেখানে বসতেই দেখি সন্ধ্যার আঁধো আলোতে মিটমিটে হ্যারিকেন একটা জ্বলছে, আর সেই আলোক রেখা পুরো গিয়ে পড়েছে সেই বিধবা স্ত্রীর গায়ে। তার সাদা থান পরনে প্রত্যেক দিনের মতো, আর বিপরীতে বসে আছে প্রথম দিন এক পলক দেখা সেই মেয়েটি, যে কিনা ওই বিধবা মহিলার সুকন্যা, সে নাকি আবার অন্তঃসত্ত্বা। দুজনে একটা কিছুর ওপর উঠে বসে আছেন। ভালো করে দেখতে বুঝতে পারলাম একটা লাশ, একটি লাশের উপর উঠে বসে সেই দেহটাকে দুজনে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। তাদের উভয়ের অগ্নিদগ্ধ বিস্ফোরিত দুই নেত্র, মাথার চুলগুলো এলোমেলো, দাঁতগুলো বিশাল আকারের, বিশ্রীভাবে বেরোনো লাল একটা জিভ বারবার বেরিয়ে আসছে, সাপের মতো, হিংস্র পশুর মতো, নরকের কীটের মতো। অতি তীক্ষ্ণ নখ, চোখ মুখ কপালে বড় বড় ভাঁজ, মুখে ভর্তি অজস্র দাগ। অতি সহজেই বোঝা যাচ্ছে দুটোই মানুষের বেশে দুটো পিশাচ, যাদের নিবাস এখানে। মুখ থেকে গোঙানির মতো শব্দ হচ্ছে, আর লালা রসে ভাসাচ্ছে যে জায়গায় তারা বসে আছে সেই জায়গাটা। একটা উঁচু মাটির স্তূপ, সেই মাটির স্তূপের উপর লাশটা যেন মাটির ভিতরই খানিকটা ঢুকে আছে। আমি এক দৃষ্টিতে পলক না ফেলে তাকিয়ে আছি আর দেখছি ওই নারকীয় উল্লাস। এর চাইতে নারকীয় ঘটনা হলো, পিশাচ দুটো যাকে গ্রাস করছিল সে কে ছিলেন জানো? সে আর কেউ নয়, আমাকে যিনি এই কাজে এই বাড়িতে নিয়ে এসেছিলেন, আমার অল্প সময়ের পরিচিত সেই দাদা পিনাকিদা। পিনাকিদাকে গ্রাস করছিল দুই নরখাদক। আর পিনাকিদা এটা বুঝতে পারলাম কি করে? কপালবশত পিনাকিদার মৃত মুখখানা ঠিক আমার দিকে ফেরানো ছিল। তার চোখ দুটো মরার পরেও খোলা, তার দুটো চোখ যেন আমাকে দেখছে। না, আর এক মুহূর্ত দেরি নয়, সঙ্গে সঙ্গে এক লাফে ওখান থেকে উঠে পড়ি। নরখাদক দুটো টের পেয়ে গিয়েছিল যে গোপনে তাদের ওই নারকীয় তাণ্ডব কেউ একজন দেখেছে। আজ এখন এই মুহূর্তে তারা বোধ হয় আমার কাছেই ছুটে আসছিল। কিন্তু আমার কি, আমি ওইখান থেকে নিঃশ্বাস চেপে দিশেহারা পাগলের মতো সাংঘাতিক দৌড়ে পালিয়ে ছুটে চলে যাই পাশের গ্রামে। সেই গ্রাম থেকে আমি পিশাচ দুটোর জন্য অন্ন জল নিয়ে আসতাম। আমি ছুটে যাই সেই মুদির দোকানের মালিকের কাছে, তাকে ধুকতে ধুকতে সব কথা বললাম। সে সব শুনল এবং ছোট্ট একটা পরামর্শ দিল। সে বলল, যা দেখেছ তা শতভাগ সত্য। হ্যাঁ, ওখানে পিশাচ থাকে। আমরা অযথা ওদের সাথে শত্রুতা করতে যাই না, কারণ তাতে গ্রামবাসীর বিপদ হবে। কারণ চোখে দেখা যায় এমন শত্রুর মোকাবিলা করা সম্ভব, কিন্তু যাকে দেখা যায় না এমন শত্রুর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া মূর্খতা। তো তোমার এখন একটাই কাজ, ভুলে ওই গ্রামে ওই বাড়ির ত্রিসীমায় যেও না। তোমাকে আমরা তোমার বাড়ি কাল সকালে পৌঁছে দেব, আজ রাত এখানেই কাটাও। ভয়ানক আতঙ্কের সঙ্গে কোনো রকমে রাত কাটালাম। তারপর আমার জ্বর এসেছিল। আমি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলাম, কিংবা চেতনাও হারিয়ে ফেলি হয়তো, কিন্তু তেমন কিছু হয়নি। চিন্তায় চিন্তায় আমার নার্ভের রোগ হয়ে গিয়েছিল। এক চিন্তা বারবার করতাম যে পিনাকিদার মৃত মুখ আমি দেখলাম, সে কে? আর যেই পিনাকিদা আমার সঙ্গে কথা বলতো, যিনি আমাকে ওই বাড়িতে নিয়ে গিয়েছিলেন, সেই বাক্যে আজও ঘটনাটা আমার মনে দাগ কেটে যায়। আমাকে যেই পিনাকিদা ওই বাড়িতে নিয়ে গিয়েছিলেন, তিনি আগে থেকেই মৃত ছিলেন না তো? আমি কোনো অশরীরীর সাথে সেই বিপদে পা দেইনি তো? বা সেই পিশাচেরাই কি কোনো রকমভাবে আমাকে জোর করে সেখানে নিয়ে এসেছিলেন পিনাকিদার মাধ্যমে? বা পরবর্তী তাদের খাদ্য আমি কি ছিলাম? এই ছিল আমার জীবনে ঘটা একটি রোমহর্ষক ঘটনা, যেটা তোমার কাছে জানালাম। ঘটনাটি তুমি তোমার মতন করে পরিবেশন করো। তুমি ঘটনাটি শোনালে এই বুড়ো মানুষটা শান্তি পাবে। এটি বিনোদনের জন্য নয়, বাস্তবে আমার শান্তি।
তোমার উন্নতির জন্য শুভ কামনা রইল। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। অসাধারণ একটি ঘটনা কিন্তু আমরা শুনলাম আজকে। চলে যাব আমাদের কমেন্ট সেকশনে, অর্থাৎ আগের দিনের এপিসোডে যারা যারা কমেন্ট করেছিলেন তাদের নামগুলো একটু পড়ে ফেলার পালা আর কি। মাম্পি ঘোষ, তনুশ্রী মণ্ডল, দেবশ্রী বিশ্ব, সাথী বিশ্বাস, অরিত্রী ব্যানার্জি, আমাদের মধ্যে রয়েছেন মালবিকা দাস, অনিন্দিতা, আমাদের মধ্যে রয়েছেন মনীষা রয়, প্রীতি মহানায়ক, আমি কিছু মহানায়ক ঠিকই পড়েছি, স্বর্ণা মজুমদার, ক্রিকেট নিউজ বাংলা, সৌমিক ঘোষ, শিবশঙ্কর দাস, পারমিতা মণ্ডল, আমাদের মধ্যে রয়েছেন তনিমাস ভ্লগ, অপরূপা, তনিমাস ভ্লগ বলতে যেই তনিমা আমাদের প্রেত কথার তরফ থেকে গিফট পেয়েছে সেই, সুপ্রিয় দাস, তৃষা সর্দার, দেবযানী রয়, কৌশিক মণ্ডল, ঋষিকেশ সাহা, সুস্মিতা, আমাদের মধ্যে রয়েছে সহেলি হালদার, আমাদের মধ্যে রয়েছেন অনিন্দিতা দাস, দিয়া সরকার, পম্পা, আমাদের মধ্যে রয়েছেন ধনঞ্জয়, আমাদের মধ্যে আরও অনেক নতুন মানুষজন রয়েছেন, তাদের কিছু নাম পড়ি, যেমন রানা মণ্ডল, আমাদের মধ্যে রয়েছেন রোহিত মল্লিক, সুমনা সাঁপুই, আমাদের মধ্যে রয়েছেন দীপ বিন্দু, মৌসুমী প্রামাণিক, মহুয়া সুরাই, প্রদীপ গড়াই, আমাদের মধ্যে রয়েছেন সুব্রত গুচ্ছাইত, লিপি বিশ্বাস অফিসিয়াল, সায়ন মণ্ডল, এছাড়া আরও অনেকে। আজকের মতো এপিসোড এখানে শেষ করছি। আশা করছি সকলে অনেক অনেক এনজয় করেছো এবং অনেক বেশি ভয় পেয়েছো আজকের এপিসোডটি শুনে। আবার প্রত্যেকের সাথে কথা হবে 226 নম্বর এপিসোডে। ততক্ষণের জন্য আমি চললাম। প্রত্যেক শুক্রবার এবং রবিবার রাত ঠিক 10টার সময় প্রেত কথার অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং রাত 11টার সময় স্পটিফাইতে প্রেত কথার এপিসোড আসতে থাকে। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়।